দর্শক শুভেচ্ছা জানাচ্ছি এন্টার টিভির নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তা। আমরা আজকে কথা বলবো প্রতিশ্রুতি থেকে বাস্তবতা। এই বিষয়ে কথা বলার জন্য প্রাজ্ঞ দুজন মেধাবী রাজনীতিবিদ আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত আছেন। আমার ডানে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসিনুর রহমান, বীর প্রতীক, আহ্বায়ক বাংলাদেশ আজাদ পার্টি। আমার বামে আছেন ব্যারিস্টার শাহিদুল আজম, মহাসচিব বাংলাদেশ ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক পার্টি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো নুরুজ্জামান হীরা। আমরা আজকে কথা বলবো প্রতিশ্রুতি থেকে বাস্তবতা। নিশ্চয়ই জানেন, মাত্র 5 ফেব্রুয়ারি 12 তারিখে যে নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দল এখন সরকারে আছে, বেশ কিছু প্রতিশ্রুতি, বেশ কিছু সংস্কার, বেশ কিছু সহযোগিতার আশ্বাস জনগণকে আগামী দিনে একটা জবাবদিহিতার সরকারের মুখোমুখি করেছিল। আসলে আমরা একটু জানবো দুজন অতিথির কাছে সেই বাস্তবতা আজ কতটুক। নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের প্রক্রিয়া নয়, এটি জনগণের সঙ্গে একটি রাজনৈতিক অঙ্গীকারও। সে অঙ্গীকারের নাম নির্বাচনী প্রতিশ্রুতি। কিন্তু প্রশ্ন হলো, প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবে রূপ নিচ্ছে, জনগণের প্রত্যাশা সরকারের কার্যক্রমের মধ্যে দূরত্ব কতটুকু। আজ আমরা তথ্য, যুক্তি এবং বাস্তবতার আলোকে আলোচনা করব প্রতিশ্রুতি থেকে বাস্তবতা। আমরা একটু যেতে চাই ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জনাব হাসিনুর রহমান, আপনার কাছে যেতে চাই। এই সরকার 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং 17ই ফেব্রুয়ারি যখন সরকার গঠন করে, তিনটি বিষয়কে ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়ে তিনটি জিনিসকে প্রায়োরিটি দিয়েছিল। একটি হচ্ছে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, দ্বিতীয়ত হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক, এবং তৃতীয়ত হচ্ছে আপনার এই বিদ্যুৎ, নিরবিচ্ছিন্ন বিদ্যুতের এই অঙ্গীকার। তিনটা আপনার কাছে জানতে চাই, 4 মাসে সরকার সেই প্রতিশ্রুতি এবং যে বাস্তবতার সাথে কতটুকু আসলে মিল দেখছেন, বা সরকারই বা তার প্রতিশ্রুতি কতটা বাস্তবের দিকে এগোচ্ছে বলে মনে করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই অনুষ্ঠান যারা দেখছেন বা আমার সহযোগী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সরকারের প্রতিশ্রুতি, বিদ্যুৎ আমাদের একটা বৈশ্বিক সমস্যা হচ্ছিল ইরানে, আর যা প্রতিশ্রুতি যেগুলি দেখাই নিরাপত্তার বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জি, সমস্যা ওই জায়গাটায়, জি, মানে সবচেয়ে বড় জায়গাটাই অনেকগুলি অধিদপ্তর, বিডিআর, পুলিশ, আনসার, অনেক, মানে মোর দেন 11। জি, একজনের পক্ষে ভেরি ডিফিকাল্ট। তারপর উনি যদি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব নেন, তাহলে তো সমস্যা। জি, উনি সংবিধান নিয়ে এত বেশি বলেন অন্য মন্ত্রণালয়ে, জি, নিজের মন্ত্রণালয়ে কিন্তু কতটুকু আমি জানি না। জি, আপনার অবনতি যা হয়েছে দুঃখজনক ব্যাপার হয়েছে। এই জায়গায় বললো ব্যর্থ, বাট কাজ করার স্কোপ আছে, স্কোপ আছে। জনসাধারণের প্রত্যাশা কি ছিল? জুলাই সনদ, জি, ওই জায়গায় তো নাই। জি, এটা বলতো এখানে যেই পরিমাণ আপনার ফল হয়েছে, হতাশা হয়েছে জনগণ, এটা ফিরে আসতে অনেক সময়। মানে কোন আঙ্গিকে বলছেন? আমরা দেখছি কিন্তু জুলাই সনদের অধিকাংশই কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে, হয়তো কয়েকটি বিষয় যেটি চেষ্টা করেন। জি, বৈষম্যটা হয়েছিল আপনার এই মেধা হবে চাকরির মূল মন্ত্র। এখানে কি হয়েছে? আপনার উদ্দেশ্য প্রণীতভাবে সেটাকে বর্জন করবে। আপনার দুর্নীতি দমন কমিশন, যেটা এখনো চেয়ারম্যানও নিয়োগ নেই এখন পর্যন্ত। আমরা চাই ন্যায় বিচার, সেখান থেকে আমি সচিবটা সরাইলাম। জি, আয়নাঘরের এটা বিশ্বের একটা মানদণ্ডে, আমাদের নৈতিকতা মানদণ্ডে, শৃঙ্খলা মানদণ্ডে, মানবতা মানদণ্ডে অনেক নিচে নামাই দিচ্ছে আমাদের। জি, এখানে মানে কমিশন ছিল, কোনটাই আপনি করলেন না, মানলেন না, করবেন করতেছেন। আসলে এটা তো আস্থা হারায় ফেলছে। মানে জনগণের সাথে কি আপনি মনে করছেন যে এটা এক ধরনের প্রতারণা মশকরা? না, প্রতারণা বুঝতেছেন না। আসলে প্রতারণা করতে গেলে তো শক্তি লাগে। জি, বিএনপির শক্তিটা কি? আপনি কি মনে করেন আজকের পুলিশ আর 24-এর আগের পুলিশ এক? অবশ্যই না। 24 আগের পুলিশ মনে হতো রাজার আদেশ মানতেছে, শেখ হাসিনা 15 বছর মানে 100 বছরই থাকবে, খালি শেখ বংশ বানানো বাকি ছিল। জি, যেটা হয় রাজবংশের শাসনের রাজতন্ত্র। কিন্তু পুলিশ তো এক, দর্শনটা একটা বা আচরণটা একটা। তুমি আইন ভঙ্গ করবে না, জি, অনৈতিক আদেশ পালন করবে না, রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান হবে। পুলিশ জনগণের বন্ধু, দেশের জনগণের, সেম আর্মি সেম গোয়েন্দা। কিন্তু আপনি যখন দলের হন, তখন এটা সমস্যা, যেটা আওয়ামী লীগ বুঝতে পারে না। মানে আমার বাপের সম্পত্তি, এই বাপের সম্পত্তি করতে যাই পুরোটা বাড়াইছে। এখন বিএনপি ওই জায়গা থেকে সরে আসতে পারে না, মাইন্ডসেট আপনার আগে রয়ে গেছে। এবং আমি মনে করি, যেটা আমি সব জায়গায় বলি, প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি ঠিক আছে,
সেখানে আমরাকে ব্যান করা, চীন সফর, ইন্ডিয়া না দেয়া চীন সফর মানে বিশাল ব্যাপার, বিশাল বাংলাদেশের জন্য এটা বিশাল অবস্থাটা যা হয়েছে আমাদের মাথা নত করতে করতে আমরা অঙ্গরাজ্য নিজেরাই স্বীকার করে নিয়েছি রাইট। তো ওইখান থেকে ঘুরে আসার একটা অবকাশ আছে। বিএনপিকে আমি হতাশা, কিন্তু একটা টিমের হাসিনুর ভাই আপনি যেটা বলছেন প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে, আন্তরিকতা আছে, একটা টিমের কি একজন খেলোয়াড় দিয়ে কি একটা সফলতার মুখ আমরা দেখতে পারি? না, এটা কি কথা আছে ভাই, আপনি 24 ঘন্টার মধ্যে হয়তো পিএম 20 ঘন্টা অথবা 18 ঘন্টা 16 ঘন্টা দলীয় লোকদের সাথে থাকে, এর মধ্যে ডাউট বার্তার অনেকে আছে, কিছু ঘন্টা আছে এক্সক্লুসিভ বাসায় পরিবারকে দেন, মেয়েকে দেন, বউকে দেন। এটা কিন্তু সম্বন্ধ পরিবারের সন্তান এবং স্ত্রী বেশ গুণগত মানসম্পন্ন একজন, আর দৃষ্টিভঙ্গিতে অনৈতিকতা নাই, এবার মেয়ে। আমি আপনাকে ওইটাই বলছি না, আমি টিম বলতে ওটা বুঝি না, আমি টিম বলছি দেশের রাষ্ট্র পরিচালনার যে টিম, সেটা যদি সবটা টিম যদি ঠিক না থাকে, এটা অনেক সমস্যা। আমরা 47-এ স্বাধীন হয়েছি, ওই যে আইন কানুন রয়েছে পরিবর্তন করি নাই, মানুষটা চেঞ্জ হয়েছে, ব্রিটিশের জায়গায় আমরা কালো মানুষ হয়েছি, পাঞ্জাবি হয়েছে, কালো মানুষ হয়েছি, তারপরে যে মনে করেন পাকিস্তান বাংলাদেশের পরে একই জিনিস, আইন কিন্তু ওই ব্রিটিশ আইন, ওই আইনটার মধ্যে লুকিয়ে আছে কিভাবে শোষণ করতে হবে, শাসন করতে হবে, আমাকে এই আইনটা ফেলে দিতে হবে, আমার মতো করে আইন করতে হবে। আপনি এত ট্যাক্স এত কিছু দিই, আপনি রাষ্ট্রের কাছে কি চান বলেন তো, কি পান? আমি সুবিচার চাই, আমি নিরাপত্তা চাই, কিছুই সেই অর্থে পুলিশের কাছে যাই না, বিপদ। ওই জিডি নেওয়ার আগে 10টা প্রশ্ন করে আমার হোল্ডিং শেষ, তারপরে আর ঝামেলা, এই পুলিশ আমার দরকারটা। আসবো আপনার কাছে জনাব হাসিনুর রহমান, আমরা একটু ব্যারিস্টার শাহিদুল্লাহ আপনার কাছে একটু যেতে চাই। যেটি বলছিলাম যে সরকারের দীর্ঘ 53 বছর বলি, 55 বছর বলি, 17 বছর বলি, মানুষের নিপীড়ন, নির্যাতন, না পাওয়ার বেদনা, মানুষের যে ক্ষোভ, মৌলিক অধিকারের যে প্রত্যাশা, সকল কিছুর কারণে আসলে একটা গণ অভ্যুত্থান নিশ্চয়ই। একটা 1400 মানুষের মৃত্যুর মধ্য দিয়ে শুধু একটা স্বাভাবিক সরকারের পরিবর্তন, এটা মানুষের প্রত্যাশা, একটা সংস্কার, আমূল পরিবর্তন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বলছিলেন যে জুলাই সনদ প্রায় 70% মানুষ ভোট দিয়েছে পক্ষে, সে বাস্তবায়ন আসলে পুরোপুরি হয়নি বলেই সকলে বলছেন। আসলে সেইটা কি আসলে বিএনপির পরিকল্পিত একটা ব্যর্থতা, নাকি না বুঝি আসলে যে জুলাইয়ের বিপক্ষে দাঁড়িয়ে এখন মানুষ বলছে যে বিএনপি কি জুলাইয়ের বিপক্ষে? আসলে মানে এই জুলাই সনদটা বাস্তবায়নে মানে সমস্যাটা কোথায় ছিল বা কোথায় আছে বলে মনে করছেন? আচ্ছা, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হলো যে ওই গণভোটে যে 8টা প্রভিশন ছিল, জি জি, ওটা কি আপনি নিজে ভালোমতো বুঝেন? বাংলাদেশে এর আগে আরো 3টি গণভোট হয়েছে, সেটা কেউ বুঝে না, সেখানে আমরা বারবার, হ্যাঁ, তো আমার প্রশ্ন ওখানে, এটা দিয়ে কি আপনারা আড়াল করতে চাচ্ছেন কিনা? আমি আড়াল করতে চাচ্ছি না, হয়তো আমাদের বুঝানোতে ব্যর্থতা, হয়তো বিএনপির বুঝানোতে ব্যর্থতা। আমরা যেহেতু সরকারের পার্ট, আমাদের ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম, আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এখন একজন প্রতিমন্ত্রী হিসেবে আছেন, জি, অবশ্যই মানে আমরা তাদের একটা পার্ট হিসেবেই বলছি যে এটা হয়তো আমাদের বোঝানোর ব্যর্থতা। কিন্তু আমি একদম মূল প্রসঙ্গে আসি। হ্যাঁ, এখন আপামর সাধারণ জনগণের সাথে আমার বিশ্লেষণ একটু ডিফারেন্ট হবে, কারণ আমি হয়তো একজন আইনজীবী হিসেবে কথা বলছি, আমি হয়তো একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কথা বলছি বা রাজনৈতিক নেতা হিসেবে কথা বলছি, যে জুলাই সনদের কি বাস্তবায়ন হয়েছে হয় না এটা নিয়ে আসলে রাজনীতি চলছে। রাজনীতি কেন চলছে? প্রথমত সুযোগটা করে দিয়েছে, সুযোগের ব্যর্থতা আমি দায়ভার স্বীকার করে নিচ্ছি। এখানে আমি প্রথমত মনে করি এই জুলাই যে পুরো আন্দোলনটাকে প্রত্যেকটি দলের ওন করা উচিত, প্রত্যেকটি দলের, কারণ এটা আপামর সাধারণ জনসাধারণ থেকে শুরু করে প্রত্যেকটি দলের এই অংশগ্রহণের মাধ্যমে সবার সাফল্য। রাইট। এখন কোশ্চেন হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না। আমি প্রত্যেকটা জায়গায় যে আমাকে সবাই জিজ্ঞেস করে, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি যে ওই 8টা প্রশ্নের মানে গণভোটে হ্যাঁ দিয়েছিলেন, আপনি কি জানেন? তখন আমাকে বলে যে মাননীয় প্রধানমন্ত্রী তো নিজেই গিয়ে বলেছিলেন হ্যাঁ দিতে। হ্যাঁ, আপনি ওনার কথা দিয়েছেন, কিন্তু আপনি কি বুঝে দিয়েছেন না বুঝে দিয়েছেন সেটা আপনি জানেন না। তো এখানে আমি যেটা দেখি সেটা হচ্ছে যে আমাদের এখন মনে হয় 30টা মতো বাকি আছে, মানে জুলাই সনদে যে 30টা মানে 133টা অধ্যাদেশের মধ্যে। হ্যাঁ, সো আমার এখন যে বাকি যে ইস্যুস গুলো আছে এগুলোকে আমরা সামনে সংবিধান সংস্কার কমিটি গঠন করে আলোচনা সাপেক্ষে করব। কিন্তু এই জিনিসটাকে বিরোধী দল বারবার দাঁড় করানোর চেষ্টা করছে যে বিএনপি জুলাইকে ত্যাগ করেছে, বিএনপি জুলাইকে, মানে একদম সোজা কথা, বিএনপি জুলাইকে পাত্তা দিচ্ছে না, উইচ ইজ কমপ্লিটলি রং। আমি মনে করি যে এটার বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে, কারণ তখন খুব কম সময় গণভোটের মাধ্যমে একটা জিনিস বলা হয়ে গেছিল। বাট তার আগে আপনি যদি একটু আমরা যদি একটু পাস্টে ফিরে যাই, আমরা কিন্তু দেখতে পারবো
যে সবার কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল, আমাদের এনডিএম এর নোট অফ ডিসেন্ট ছিল। সো আমি কেন চাইবো যে গণভোটে একটা হ্যার বদলে সব মানে আমি একদম ওরকম অ্যাজ ইট ইজ দিয়ে দিব না। আমরা এক্সিস্টিং যে সংবিধানটা আছে সেই সংবিধানের মধ্যে যতটুকু আমরা এটাকে সংযোজন করতে পারি, যতটুকু অ্যামেন্ড করতে পারি করে আনবো। তো এটার জন্য তো সময় প্রয়োজন, এত তাড়াহুড়ার তো কিছু নাই, সরকারের সময় আছে, সরকারকে সময় দিতে হবে। আর এর বাইরে আপনি যদি সরকারের সফলতা ব্যর্থতার কথা বলেন, প্রথম কথা হচ্ছে সাধারণ জনগণ কিন্তু জুলাই সনদ নিয়ে চিন্তিত না। জুলাই সনদ নিয়ে চিন্তিত বিরোধী দল বেশি এবং পলিটিক্যাল পার্টিরা বেশি। তারা এটাকে সামনে এনে বিএনপিকে জুলাইয়ের এগেইনস্টে দাঁড় করানোর চেষ্টা করছে। এটা কমপ্লিটলি রং। যেদিন আবু সাইদ মারা গিয়েছিলেন সেদিন কি ওয়াসিম আকরাম মারা যান না? 16 জুলাই একই সাথে সবাই করেছেন। 18 জুলাই কি ববি হাজ্জাজ সাহেব মাঠে নামেন নাই প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের নিয়ে? সবকিছু হয়েছে। জুলাই জুলাইকে আলাদা করে এনসিপি বা জামাত তাদের দাবি করতে পারে না, বা এটা আসলে সাধারণ জনগণের গণ অভ্যুত্থান। শাহিদুল আজম আপনি বলছেন জুলাই সবার, সত্যিকার সর্বজনীন। আমি যদি আপনাকে বলি আজকে জুলাইয়ের প্রতিষ্ঠিত সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, জুলাইয়ের অবদান নিঃসন্দেহে গণ অভ্যুত্থানের এই জুলাইয়ের অবদান, সেখানে এই জুলাই সরকার প্রতিষ্ঠিত আমরা দেখছি জুলাই মাস চলছে, জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ করছে, জুলাইকে অপমান করছে, জুলাইকে আপনার অপবাদ দিচ্ছে। বাট এই সরকার আমরা কিন্তু কাউকে আইনের আওতা আনার কোনো ইতিহাস তৈরি হয়নি। এইটা তাহলে কেন? মানুষ কি তাহলে মানে জুলাইয়ের বিরুদ্ধে আপনাদেরকে বলছে, মানে এটার কিছু কারণ আছে নিশ্চয়ই। মানে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন আসলে একজন আইনজীবী হিসেবে? আমি এখানে একটা বিশ্লেষণ দিতে চাই। সেটা হলো, প্রথমত জুলাইকে নিয়ে যেসব কথাবার্তা বলা হচ্ছে সেটা বলার ফার্স্ট অফ অল এটা বন্ধ করা অবশ্যই উচিত। এটা নিয়ে কোনো সুযোগ নাই দ্বিমত পোষণ করার। এখন এখানে একটু আসতে হবে যে মত প্রকাশের স্বাধীনতাটা আওয়ামী লীগের সময় বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট সরকার কি করেছে কেউ কোনো কিছু নিয়ে বলতে পারবে না। শেখ মুজিবুর রহমান নিয়ে কথা বলা যাবে না, বললেই আপনার তবা কাটতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। তো ওই জায়গা থেকে সরে এসে এখন আমরা মানুষের মত প্রকাশের সুযোগ দিচ্ছি। কিন্তু এখানে চিন্তা করতে হবে যে মত প্রকাশটা কিন্তু এখন বাংলাদেশে এটা আপনি যদি মাপকাঠিটা কিন্তু নির্ধারণ করা যাচ্ছে না। ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ আরেকজনকে আঘাত না করছে, ক্ষতিগ্রস্ত না করছে। আমার ব্যর্থতা, এটা আমাদের সবার ব্যর্থতা। বাট এই জায়গাটা হচ্ছে কি যে লাস্ট 17 বছর ফ্যাসিস্ট সরকারের সময় যে কালচারটা গড়ে উঠেছে, সেই কালচারটা কিন্তু আর ফ্যাসিস্টের মধ্যে সীমাবদ্ধ নাই। আপনি দেখবেন এই জামাতে ইসলামের বটরা, এনসিপির বটরা, ভাই কিরকম, মানে একটা মানুষ দাড়ি টুপি পরা লোক যখন সকাল থেকে আপনাকে গালি দেওয়া শুরু করবে, তাইলে এটার সাথে ইসলামের কি সংযোগ? তো এই ও কালচারটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। সেটা কিন্তু আমাদের এই মানে নেতৃস্থানীয় মানুষ থেকে আসতে হবে। আমি মানে জোর দিয়ে বলতে পারি যে আমার এনডিএম এর কেউ যদি কোনো জায়গায় একটা গিয়ে কাউকে গালি দেয়, আমি কিন্তু তাকে শোকজ করব। কিন্তু এটা কয়টা দল করছে? তারা কিন্তু সুযোগ করে দিচ্ছে মানুষকে যে ভাই যান ওপেন গালি দেন, এই করেন। তো এটা কিন্তু ওই ফ্যাসিস্টটা ওই মত প্রকাশের সুবিধাটাকে গালিগালাজের জায়গায় নিয়ে যাচ্ছে। তো এই যে গালিগালাজের, মানুষের সাথে খারাপ বিহেভ করার, ট্রল করার কালচারটা, আজকে আপনি দেখবেন যে বড় বড় কিছু আপনার যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন তারাও যে ধরনের জঘন্য ভাষা ইউজ করেন। হ্যাঁ, মানুষের মধ্যে অনেক সমস্যা আছে, আমরা কেউ ফেরেশতা না, আমাদের সবার অনেক প্রবলেম আছে, কিন্তু সেগুলোকে প্রপার ভাবে আপনি কনস্ট্রাকটিভলি অ্যাড্রেস করেন। গালি দিয়ে, বাজে কথা বলে, জঘন্য অশ্লীল ভাষা ব্যবহার করার যে প্রতিযোগিতা, এটা ফ্যাসিস্টদের থেকে শুরু করে কিন্তু এখন এটা আমাদের সরকারি দলের লোকজনেরও আছে, আপনার ইয়েরও আছে, এই মানে বিরোধী পক্ষের। তো ভাই মানে আমি খুব অবাক হয়ে যাই যে মানে একটা মানুষ যদি সকালবেলা ফজরের নামাজ পড়ে উঠে গালি দেওয়া শুরু করে, তাহলে তার ফজরের নামাজের এসেন্স কতটা, মানে অবশ্যই আমি নামাজকে ছোট করার কোনো সুযোগ নেই, আমি নিজেও নামাজ পড়ার চেষ্টা করি ফজরের, কিন্তু উঠে যদি আমি আরেকজনকে গালি দেওয়া শুরু করি তাহলে আমার কি লাভ হলো? জি, আসবো আপনার কাছে বেস্টার শাহিদুল আজম। আমরা যেতে চাই হাসিনুর রহমান আপনার কাছে। আপনি বলছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে আইন শৃঙ্খলার 11টি পার্ট বা ভাগ, আমরা যদি র্যাব ধরি, আমরা যদি পুলিশ ধরি, আর্মি ধরি, বিডিআর ধরি, আনসার, বিডিপি, অনেকগুলো আছে, সেইটা দায়িত্ব পালন করা সো কঠিন। আমরা আবার দেখছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আবার সব মন্ত্রণালয় সম্পর্কে মাথা গামাতে দেখি। বেশ, আসলে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এটা কি আপনি মনে করেন তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এটা কি আরো পার্ট করা উচিত বা ভাগ করা উচিত কি আসলে সেবাটাকে নিশ্চিত করার জন্য? আপনি এরকম মনে করছেন? কারণ আপনিও নিজে ডিফেন্সে ছিলেন। জি, আমি মনে করি আমরা যে এই যে আমলাতন্ত্র পরিবর্তন হয়েছে ব্রিটিশ আইন, কিন্তু আসলে পরিবর্তন হয় না। ব্রিটিশের লোকরা চলে গেছে, আইনটা রয়ে গেছে। জি, আমার মনে করেন আমাদের ডিফেন্স মিনিস্ট্রি, সেনাপ্রধান আছেন, এখানে মিনিস্ট্রি লাগবে কেন? একজন সচিব লাগবে কেন? জি, সচিব তো এতদিন এসিডেন্ট ছিল, ডিসি হয়ে বড় হয়ে আবার এখানে সচিব কেন? ভাই তুমি তোমার লাইনে থাকো না, সব জায়গায় মাতব্বরি করো কেন? আচ্ছা, তুমি আমার আর্মির কি বুঝো না সেনাপ্রধানের চেয়ে বেশি বুঝো?
সেম পুলিশে, ওখানে আরেকজন আছে সচিব, সেম এডুকেশন মিনিস্ট্রি, সব মিনিস্ট্রিতে ব্রিটিশের নিয়ম। শিকড়ের মতো সব জায়গায় আংটা দিয়ে রাখো, ক্যাবিনেট সেক্রেটারি টাইট করে ধরলে সব বাইরে যায়। এই ধরনের নোংরামি বন্ধ করতে হবে। যে যা আমাকে মনে করেন ইঞ্জিনিয়ার যারা এডুকেশন, মানে আমি স্পেসিফিক আপনাকে একটু জানতে চেয়েছিলাম আসলে, আপনি এই কারণে জানতে চেয়েছি, আপনি ফরমার ব্রিগেডিয়ার জেনারেল, আসলে আপনার এই বিষয়টা বলছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি এটাকে আসলে বাক করার দরকার কিনা আসলে মনে করছেন, মানে এই সময় উপযোগী কিনা এটা? হ্যাঁ, এটাকে সম্পূর্ণ কয়েকটা ভাগ করতে হবে। বিডিআর ওনার দিয়ে লাভ নাই তো, এটা আর্মির সাথে মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডার থাকতে পারে। রাইট, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখা দরকার। সীমান্ত যুদ্ধের সাথে অনেক সম্পর্ক। হ্যাঁ, অস্ত্র গোলাবারুদের প্যাটার্ন কি হবে, এটা সেনাবাহিনীর সাথে সবচেয়ে বেশি রিলেটেড। সশস্ত্র বাহিনীর সাথে থাকবে, সশস্ত্র বাহিনীর সাথে সমস্যা নাই তো, বাট সমস্যা হলো মাইন্ডসেট। ওই আইনটা পরিবর্তন করতে হবে, এটা করতে আমরা চাই না। ওই সৎ নাই, তার পড়াশোনাও নাই, তাই করতেও চান না। এগুলি করতে হাসান ভাই, আপনি জুলাই এই গণ অভ্যুত্থান যদি না হতো, আমার ধারণা আপনি আয়নাঘরে হয়তো থাকতে হতো, মেবি অনেক আমাদের পাশির কাস্টে থাকতে হতো। সেখান থেকে এই জুলাই গণ অভ্যুত্থানের জন্যই আজকে সংসদে এসেছে, নিশ্চয়ই জানেন, পাশের কাস্ট থেকে। তো এই জুলাই মাসেই আমরা এখনো বসে আছি। জুলাই স্মৃতিস্তম্ভে জুলাইকে অপমান করা আমরা 2 বছরের মধ্যেই দেখছি, মানে খুব বেশি সময় না কিন্তু এই গণ অভ্যুত্থান। এখনই জুলাইকে অবমাননা করছে, জুলাইকে ব্যঙ্গ করছে, বাট আমরা অনেকাংশে নীরব সরকার আসলে বা দেখছি বা বলছে অনেকে। এই বিষয়টি আপনি কেমন লাগছে আসলে? এনসিপির কিছু ছেলেদেরকে আপনি রাজনৈতিক দল বানায়া, মন্ত্রী এমপি প্রতিষ্ঠা বানায়া নষ্ট করে ফেলছে মূল্যবোধের জায়গা থেকে, যার জন্য তারা আন্দোলন করছে সেই জায়গায় তারা নাই। অনেক অপমান, অনেক অনৈতিক কথাবার্তাদের বিরুদ্ধে আছে। এটা আসলে কাম্য না। এখন কত ঢাকা ইউনিভার্সিটি আন্দোলন করছে, প্রাইভেট ইউনিভার্সিটি করে না। আজকে আমরা দেখলাম বিএনপি 2টা ছেলে মারা গেছে, এমএসটি 2টা মারা গেছে, কেউ অ্যাড্রেস করছে? সব ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক করে ফেলা হয়েছে। আমাদের যে মুগ্ধ কিন্তু বিউপি, হ্যাঁ বিউপি, এখন কত আপনারা অ্যাড্রেস করেন না। 18 তারিখে মারা গেছে। জি, এরা অনেক কষ্ট করছে, আমি কালকে শুনতেছিলাম। তারপর আপনি এই যে সাভারে একটা ছেলে মারা গেছে, এক ভদ্রলোকের ডক্টরেট কৃষিবিদ, তাদেরকে অ্যাড্রেস করেন নাই। ঢাকা কেন্দ্রিক কয়েকটা, ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক, ওদের একজন লোক তো মরে নাই, একটা ছাত্র তো মরে নাই ঢাকা ইউনিভার্সিটি, মার খেয়েছে, মারা তো দেয়নি। নেতৃত্ব ছিল ঢাকা ইউনিভার্সিটি, নিঃসন্দেহে উচিত ছিল সবাইকে অ্যাকোমোডেট করে। এবার ব্র্যাক ইউনিভার্সিটির যে ভদ্রলোক, ওদের এডমিন মানে ডিপার্টমেন্ট অফ হিউম্যান রাইটস, ওই ডেভিড ট্যাব, ভদ্রলোক ছাত্রদের সাথে ছিলেন। নট অনলি দ্যাট, আমি বলছিলাম আরেকটা টকশোতে আসলে কথা বলছিলাম যে যদি আমরা ঢাকা যদি 3টা পয়েন্ট যদি আমরা নির্ধারণ করি, একটা যাত্রাবাড়ি, একটা হচ্ছে এই রামপুরা বাড্ডা নিয়ে, আরেকটা পয়েন্ট হচ্ছে আপনার উত্তরা, আর একটা মিরপুর। তো এই পুরোটাই অংশই কিন্তু আপনার ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ, এদের কিন্তু মানে অগ্রণী ভূমিকায় কিন্তু আমরা যদি একটা বিদেশি নাগরিক থাকে সম্মানিত হইতো না, গর্ব হইতো না। জি জি জি, যে ড্যাব স্কুলের গণ্যমান্য ব্যক্তি, মানে কি বলে এটাকে, ওনাকে যাও, উনি ওদের সাথে ছিলেন, জি, এটা গর্বের জায়গা থাকতো, বিপ্লবের সাথে ছিলেন। আমরা এতটা কৃপণ, পার্সোনালি বলছি হাসনাতকে, জি জি, ফুয়াদ ভাইয়া বলছে, চা খাইয়া ধন্যবাদ দিয়ে করে নাই। বাঙালি হিসেবে আমরা আসলে বড় কুলাঙ্গার। আপনি দেখেন 6 জন মারা গেছে 52-তে, জি, গুলি করছে বাঙালি পুলিশ, সব বাঙালি, মুখ্যমন্ত্রী বাঙালি, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাঙালি, ওটা নিয়ে কত উপরে। আমাদের যে 2 বছর যেতে পারে নাই, এত লোক মারা গেছে, এটা আমরা এখন মিথ্যাচার করতেছি। আচ্ছা, এটা নিয়ে আমরা আসবো। সংখ্যা নিয়ে বিতর্ক একটা আছে, সংখ্যা বিতর্ক, এই বিষয়ে আমরা কথা বলবো। একটু যেতে চাই ব্যারিস্টার শাহিদুল আজম, আপনার কাছে যেতে চাই। আমাদের গতকাল এই শুক্রবার আমাদের ফরমার সরকারের যে নিয়োগকৃত রাষ্ট্রপতি আমরা দেখলাম তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছিল, আমরা বিশেষ করে আমরা দেখছি বা বিভিন্ন পত্রপত্রিকা এসেছে, এই বিএনপি সরকারের বা বিএনপির জন্যই সেই সময় রাষ্ট্রপতিকে বিদায় দেওয়ার সম্ভাবনা, এই সাংবিধানিক সংকট তৈরি হবে এই অজুহাত দিয়ে আসলে। তো এখন তো মেয়াদ শেষ হয়নি, তিনি তো 2028-এর 24 এপ্রিল তার মেয়াদ শেষ হবে। তো এখন কি সংকট তৈরি হবে কিনা, বা তখন কেন, মানে এখন কেন পদত্যাগ করতে হলো, বা এই বিষয়টিকে আপনি কিভাবে? প্রথমত এটা যদি বলা হয় যে বিএনপির জন্য, তাহলে এটা একটা কমপ্লিটলি রং মানে কথা বলা হবে। কারণ আপনারা যদি তখন বিপ্লবী সরকার গঠন করতেন, সংবিধানকে স্ক্র্যাপ করে ফেলতেন, তাহলে অনেকেই বলছে বা পত্রপত্রিকায় সে সময় আসছে যে পারেনি, রাজনৈতিক দলগুলোর জন্যই পারেনি, তখন সুযোগ ছিল না। কারণ এই যারা আজকে কমপ্লেইন করছেন আমাদের খুব মানে
আদরের ছোট ভাইরা আমাদের নাহিদ সাহেব, হাসনাত সাহেব, পাটোয়ারি সাহেব খুব বড় বড় কথা বলছেন, কিন্তু এই ওনারাই কিন্তু এই যে আসিফ সাহেব শপথ নিয়েছিলেন, কার কাছে শপথ নিয়েছিলেন? শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কাছে শপথ নিয়েছিলেন, আমাদের পূর্ববর্তী প্রেসিডেন্ট সাহেবের কাছ থেকেই। তো আপনি যার কাছে শপথ নিয়ে আসলেন তারপরে আপনি তাকে বের করে দিবেন, তো এটা তো একটা কনস্টিটিউশনের সিস্টেমের মধ্যে আসতে হবে। ইদার আপনি কনস্টিটিউশন তখন স্ক্র্যাপ করে বিপ্লবী সরকার গঠন করতেন, ডিফারেন্ট ব্যাপার ছিল, কিন্তু আপনি কনস্টিটিউশনের ভিতরে থেকে তখন তাকে বের করে দেওয়ার কোনো সুযোগ ছিল না। এখন আসছে, এখন সংবিধান সম্পূর্ণ সংবিধানকে মেনেই কিন্তু তাকে বের করে দেওয়া হয়েছে, কারণ তিনি অসুস্থতাজনিত কারণ দেখিয়ে এখন তার একটা এই জিনিসটা যে এই দায়িত্বভারটা স্পিকারকে দেওয়ার ক্ষমতা তাকে সংবিধান দিচ্ছে, যেটা ওই সময় কোনো পার্লামেন্ট ছিল না। সো আপনার যে দেশে নতুন করে যদি যুদ্ধ হয় 1971 সালে আমরা যখন যুদ্ধ করে পাকিস্তানের সাথে আমরা বিজয় লাভ করলাম, সেই সময় কিন্তু সরকার ছিল। তো এখন না, এখন ওনারা করেন নাই কেন? তখন তো দেশ কি নতুন জন্ম নিলে সেখানে কি সরকার থাকতে হবে? যারা কমপ্লেইন করছে তারা তখন বানান নাই কেন? তখন তো ভাই বিএনপি করে নাই, তখন তো ভাই এনডিএম করে নাই, তখন কিন্তু ওনারাই এই ক্ষমতার শীর্ষে ছিলেন, ওনারা করেন নাই কেন আমরা জানি না। সো তখন সুযোগ ছিল না, বা যে সুযোগ ছিল সেই সুযোগের মধ্যে করা ছিল। এবং এখানে একটা জিনিস আমি জানি না, এটা কেউ কোথাও মেনশন করে না, কেউ কিছু বলে না, কিন্তু এটা আমি জানি না এটা থিওরি বা কোনো কিছু, কিন্তু আমার কাছে এই জিনিসটা খুব অসাধারণ মনে হয়। এটা আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা মাস্টার স্ট্রোক। এই যে ফ্যাসিস্টদের যে দালালরা, হ্যাঁ, এই ফ্যাসিস্টের দালালরা কিন্তু ভয়ঙ্কর। আপনি এদেরকে সুযোগ পেলে আপনাকে কিন্তু এরা এখনো বসে আছে ডিসেম্বরে আপা আসবে এই ধরনের একটা মেন্টালিটি নিয়ে। এই দোসরদের, এই দালালদেরকে দিয়ে আপনি তাদের কার্যক্রমের বিপক্ষে কথা বলানো, এই মাস্টার স্ট্রোকটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অত্যন্ত সাধুবাদ জানি। এটা জানি না, এটা কারোর মাথায় আসে নাই বা এটা নিয়ে কেউ বলে না, আমি আজকে ওপেনলি বলে গেলাম যে এইরকম রাষ্ট্রপতি যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতো, সেই মানুষটাকে দিয়ে বলানো যে জুলাই মাসে আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে হত্যা করেছে, দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে, এবং সেই মানুষটা দিন শেষে এসে বাংলাদেশ জিন্দাবাদ বলে সরকারের ক্ষমতা ছেড়েছে। এটা একটা মাস্টার স্ট্রোক। এটা বাংলাদেশের মতো জায়গা। এটা কি আপনি মনে করেন একজনের মুখে বললে তার কর্মকাণ্ড কিন্তু তিনি কর্মকাণ্ড হোক না হোক, কিন্তু এই মানে আমি মনে করি যে ধরেন আপনি যদি আমাকে দিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলাতে চান, তার চেয়ে আমি মারা যেতে পছন্দ করব বা আমি জেলে থাকতে পছন্দ করব। সবাই তো হয়তো হতে না পারে, সেটা না হতে পারে, কিন্তু এই যে আপনার উনি মানে ওনাকে দিয়ে যে বলানো এই ধরনের একটা পজিশনে থেকে রাষ্ট্রপতি, সে যদি নিজের ভুল বুঝে করে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যদি না ভুল বুঝে করে থাকে তাহলেও আলহামদুলিল্লাহ, যে এরকম একটা লোক যে সারা জীবন মুখে ফেনা তুলে ফেলতো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে বলতে, এই লোকটাকে দিয়ে বাংলাদেশ জিন্দাবাদ বলানো, এই লোকটাকে দিয়ে তার মানে সে যার চাটুকারিতা করতো সেই মহিলার বিরুদ্ধে কথা বলানো, সেই দলের বিরুদ্ধে কথা বলানো, এটা একটা বিশাল ব্যাপার। এটা আপনি আওয়ামী লীগের এইসব লোকদের দিয়ে করাতে পারবেন না, কারণ এটা সব ব্রেইন ওয়াশ লোক। জি, আমরা তো শুনছি যে বিভিন্নভাবে বলা বলি হচ্ছে আসলে তিনি যখন সাবেক প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন সেই অজুহাতে আসলে তাকে এখন বাদ দেওয়ার যে সিস্টেম বা পদত্যাগে এটা মানে আইওয়াস বলছেন, বা এটা কি আসলে কতটা সত্য? এটা আসলে এভিডেন্স তো থাকা কথা, মানে এখানে সরকারিভাবে কোনো কিছু বলা হয় নাই, সো এটা নিয়ে আসলে মন্তব্য করা ঠিক না। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জনাব হাসিনুর রহমান, এই বিষয়টি আপনি কি ব্যাখ্যা করতে চান? রাষ্ট্রপতির যে বিদায়, আসলে এই বিষয়টিকে আসলে কিভাবে ব্যাখ্যা করতে চান? আপনি যদি মনে করেন উনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, সেটা একরকম, তাহলে আমি বুঝতাম উনি কয়েকবার হাসপাতালে গেছেন, কিছু কিন্তু হয়নি। আর সিস্টেম এছাড়া অন্য কোনো অবকাশ নাই সরকারের পক্ষে অসুস্থ বানাইয়া বের করা, এটা খুবই স্পষ্ট কাতর। এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ আছে, তার যে অসুস্থতা, অনেকেই বলছেন, আজকে নাহিদ ইসলাম বলছেন বা বিরোধী দলের পক্ষে বলার চেষ্টা করছেন, তাকে সেফ এক্সিট দেওয়ার একটা অজুহাত হতে পারে, তাকে নিরাপদে প্রস্থান করার জন্য তার এই অসুস্থতা। এটা কি আপনি এটাকে সেফ এক্সিট দেওয়ার কোনো অবকাশ নেই, তার নামে অনেক অভিযোগ আছে। কোন অভিযোগ কি এই মুহূর্তে পর্যন্ত তার নামে কোনো অভিযোগ? আমি ব্যক্তিগত মামলা দায়ের করব, আমার দল সহ আমি নিজে, কারণ উনি রাষ্ট্রপতিনায়ক ছিলেন, ওনার অধীনে থাকতে সেনাবাহিনীতে আয়নাঘর সৃষ্টি হয়েছে, পুলিশ গুলি করছে, সেনাবাহিনী গুলি করছে, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, উনি কোনো ভূমিকা রাখেন নাই, উনি ফ্যাসিস্টের সাথে ছিলেন, এই জন্য বিচার হওয়া উচিত। এবং গত 2 বছরে কেউ কেন মামলা করার সাহস বা করলেন কেন? প্রেসিডেন্ট থাকলে তার বিরুদ্ধে ফৌজদারি করা যায় না, কোনো অভিযোগও কোথাও কিন্তু দায় করা হয়নি। তাহলে হ্যাঁ, এখন সুযোগ হয়েছে, উনি প্রেসিডেন্ট না, আমরা করব। আপনি বিবেক নিয়ে চিন্তা করুন, একবারও কি বলছেন
তোমরা নমনীয় থাকো, গুলি করো না। আজকে দেখেন ইন্ডিয়াতে কি হচ্ছে, একটি শব্দ কিন্তু উচ্চারণ করেননি জনগণের পক্ষে। কত খারাপ কথা ইন্ডিয়ার সামনে আমরা বলি, গুলি করছে, মানুষ মারা গেছে না, অথচ শিক্ষামন্ত্রী কিন্তু পদত্যাগ করেছেন, ধর্মেন্দ্র পদত্যাগ করেছেন ইতিমধ্যে। লোক মারা যাওয়ার পরেও রাষ্ট্রপতির মাথা খারাপ কোনো করেন না। যখন আয়নাঘর নিয়ে রাত 1টা পর্যন্ত আমি ছিলাম, আমাদের নিরাপত্তা উপদেষ্টা ছিল আমাদের সাথে, ব্রিগেডিয়ার হাসান রাজা ছিল, মানুষ যেমন অনেক অফিসার ছিলাম আয়নাঘরের জন্য, রাত 1টা পর্যন্ত কচুকের চেকপোস্টে। তখন এই কথোপকথনে যেন আকবর যেটা বললেন, উনি জিজ্ঞেস করতে আয়নাঘর কি আসলে আছে, সেনাবাহিনীরা বলতেছিল লেট মি হ্যান্ডেল, অবস্থাটা বোঝেন। উনি কিরকম আহম্মক রাষ্ট্রপ্রধান ছিলেন, ওনার আদেশে যুদ্ধ হবে, সেনাপতির আদেশে যুদ্ধ হবে না, সর্বাধিনায়ক। এই জন্য তো মানে এত গণহত্যা হচ্ছে, আমার দেশের মানুষ মেরে ফেলছে, আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী, তিনি পদত্যাগ করে তো জনগণের কাছে দাঁড়াতে পারতেন, আমি এই রাষ্ট্রযন্ত্রে থাকবো না, সেটা কিন্তু তিনি বিবেকবোধ জাগ্রত করেননি। কিন্তু তিনি কেউই আসে নাই ভাই। সেই নেতার কাছে আমি আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে সেই নেতার কাছেই যে এই শপথ 8 তারিখে হলো অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ, সেটা কি কোনো চাপ ছিল আমাদের যে প্রেসিডেন্টের কাছে শপথ নিতে হবে? আপনি এই বিষয়টি উনি ভাইটা প্রশ্নটা উপস্থাপন করছেন। জি জি, এটা অভ্যুত্থান না বিপ্লব, এই ডেফিনিশনের মধ্যে হারিয়ে গেছে। হ্যাঁ, আসলে এটা এমন একটা বিপ্লব, কোন অস্ত্র ছাড়া সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ, পুরো নিরস্ত্র মানুষ। ইতিহাসে নাই, আমাদের মাথার মধ্যে আছে দুই দলে মারামারি হবে, তারপর যুদ্ধ করে জিতবে। বিপ্লব রং কনসেপ্ট। ওই লোকটা সাহসী। 1971 সালেও কিন্তু আমাদের মানে কাছে কিছু ছিল, দোলানা বন্দুক ছিল, ট্রেনিং ছিল, অনেক কিছু ছিল। আপনি দেখেন, আপনি যদি এটা 90 সাথে তুলনা করেন, যেটা করতে যাচ্ছে অনেকে, 90 ইজ সেপারেট। এখানে লোকজন দুই হাত খুলে সাহসিকতার চরম মারতে চলে গেছে। ইভেন যারা আমাদের বীরশ্রেষ্ঠ, অস্ত্র ছিল, জি জি, আবু সাইদের কাছে অস্ত্র ছিল না, জি, পুরো নিরস্ত্র একটা যুদ্ধ, পুরো অস্ত্রের সাথে নিরস্ত্রের একটা সংগ্রাম। ডেফিনিশনটা ব্রেক করতে পারিনি আমরা, কারণ এই যে ডক্টর ইউনুস কাজটা করছেন, আসিফ নজরুলকে শপথ করাই দিয়েছেন, সেনা প্রধানের ইনফ্লুয়েন্স ছিল, সত্য কথা। উনি চান না এত কিছু, মানে চাপ ছিল আমাদের নিশ্চয়ই, সেই কারণে আমাদের এটা হইতে পারে নাই, সোজা কথা। বিপ্লব হলে আসলে বিপ্লব করে কেউ থাকার কথা না। জি, ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম প্রতিশ্রুতি থেকে বাস্তবতা। আমাদের সাথে কথা বলছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান, বীর প্রতীক, আহ্বায়ক বাংলাদেশ আজাদ পার্টি। কথা বলছেন ব্যারিস্টার শাহিদুল আজম, মহাসচিব ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট। দর্শক, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে শাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইল। দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম। কথা বলছিলাম প্রতিশ্রুতি থেকে বাস্তবতা। আমাদের সাথে দুজন বিজ্ঞ অতিথি কথা বলছেন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জনাব হাসিনুর রহমান, বীর প্রতীক, আহ্বায়ক বাংলাদেশ আজাদ পার্টি। কথা বলছেন ব্যারিস্টার শাহিদুল আজম, মহাসচিব এনডিএম। একটু যেতে চাই ব্যারিস্টার শাহিদুল আজম, আপনার কাছে একটু যেতে চাই। আমরা আমাদের যে সাবেক রাষ্ট্রপতি এখন শাহাবুদ্দিন চুপ্পু, আমরা অনেকেই শুনছি, ইতিমধ্যে আমাদের ঘোষণাই দিলেন আমাদের অতিথি, যিনি হয়তো তিনি মামলাতে যাবেন, মামলা করবেন তার বিরুদ্ধে। এই প্রক্রিয়াটি অনেকেই বলছেন, আমরা যখন গতকালও কথা হচ্ছিল, এনসিপি নেতৃবৃন্দ যখন তাকে অ্যারেস্ট করার কথা বলছেন, তাকে মামলার কথা বলছিলেন, তিনি বলছিলেন যে সংবিধানের 51 নম্বর অনুচ্ছেদ বা ধারা দেখার জন্য। আসলে এই বিষয়টি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, তার কি হতে পারে যদি তিনি মামলা করেন, সেই ক্ষেত্রে কি সাজা হতে পারে, কিভাবে? আচ্ছা, আসলে উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, কারণ আপনার আর্টিকেল 51 যেটা আমাদের আছে 51, এটাতে বলা আছে যে রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালীন তিনি যা যা সিদ্ধান্ত দিয়েছেন সেগুলোকে কোর্টে চ্যালেঞ্জ করার কোনো স্কোপ নাই। এটা তাকে একটা ইমিউনিটি দেওয়া হচ্ছে এবং ফৌজদারি মামলা থেকে তাকে সরাসরি অব্যাহতি দেওয়া হচ্ছে। ওই মুহূর্তে এখন এখানে প্রথম প্রশ্ন হলো, এটা কেন দেওয়া হয়েছে, এখানেও একটু আসতে হবে। রাষ্ট্রপতিটা বাংলাদেশে কাইন্ড অফ একটা অলংকার। আমরা এই যে ধরেন ইউকে থেকে বার করে আসি ব্যারিস্টার, এটা আসলে একটা অলংকার, কারণ আমি কিন্তু বাংলাদেশে অ্যাডভোকেট না হয়ে প্র্যাকটিস করতে পারবো না। তো ওরকম বাংলাদেশের ক্ষমতাটা হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রপতির আসলে কোনো ক্ষমতা নাই। এখন এখানে কোশ্চেন আসলে নৈতিকতার। উনি নৈতিকভাবে উনি রং ছিলেন, কারণ যদি উনি রং না থাকতেন, উনি হয়তো জনগণের কাতারে নেমে আসতে পারতেন, তার পদ থেকে ওই সময় ইস্তফা দিতে পারতেন।
আপনি যদি বলেন যে আমাকে বাধ্য করা হয়েছে, মানে আমার দিকে স্নাইপার তাক করা ছিল, তাহলে সেটা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু উনি যে কর্মকাণ্ডগুলো, উনি হয়তো কোনোটাতেই মানে ওনার সম্মতিও ছিল না, ওনার অসম্মতিও ছিল না, কিন্তু উনি সাধারণ জনগণের কাতারে নামতে ব্যর্থ হয়েছে, এটা প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, উনি কিন্তু আসলে একজন, মানে যদি আপনি বলেন উনি ওই শেখ মুজিবের সৈনিক টাইপের একটা মানুষ ছিলেন বলেই কিন্তু শেখ হাসিনা তাকে পদোন্নতি দিয়ে এই জায়গায় নিয়ে এসেছেন। তো ওনার আওয়ামী লীগ সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। কিন্তু আবার একই সাথে এই লোক যে, এই লোককে আমি ভদ্রলোক বলি না, লোক বলি, যে এই লোক এসে আবার বাংলাদেশ জিন্দাবাদ বলে মানে তার ইস্তফা দিয়েছে। এই জন্য আমি তাকে ধন্যবাদও জানাই, কারণ এই ব্রেন ওয়াশ মানুষগুলোকে ইভেন মানে আপনি বন্দুকের নলের সামনেও বলাতে পারবেন না, কারণ এটা এই লেভেলের ব্রেন ওয়াশ। ওই হিসাবে আমি মনে করি যে এটা প্রাইম মিনিস্টারের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা মাস্টার স্ট্রোক ছিল, যে একটা মানুষকে দেখানো যে সে রং করলে সে ঠিক হতে পারে, যদি সে মন থেকে করে থাকে আলহামদুলিল্লাহ। বাট আমার এই আর্টিকেল 51 অনুযায়ী উনি থাকা অবস্থায় যা যা করেছেন, এখন তো মামলা করলে তিনি আইনের, এখন মামলা করলে এখন আপনি হঠাৎ করে তো মামলা করতে পারবেন না। এখন যেটা করতে পারেন, আমি একটু আগে দেখছিলাম যে একটা মামলা সম্ভবত ওনার নামে হয়েছে দুদকের, যেমন আমি একটু এখানে না এখানে কিছু জিনিস আপনার আইনি জটিলতায় আপনি তার বিরুদ্ধে করতে পারবেন। যেমন তার ছেলের নাম সম্ভবত আরশাদ সাহেব, ওনাকে নিয়ে অনেক ইস্যুজ আছে, ওনার নামে মামলা করেন, ওনার ভিতরে চলে আসবে। মানে আপনি ওই মানে অর্ডার দিয়েছিল গুলি করার, এই জিনিসগুলোতে তাকে সংশ্লিষ্ট করতে পারবেন না, কিন্তু তিনি যে অবৈধ সম্পদ করেছেন সেই জিনিসগুলো নিয়ে দুদকে মামলা হতে পারে। তার ছেলের বিভিন্ন ধরনের ইস্যুজ আছে যেগুলো নিয়ে মামলা করতে পারেন। তো তাকে আসলে কোণঠাসা করতে চাইলে অনেক সুযোগ আছে, কিন্তু হঠাৎ করে অ্যারেস্ট করাটা এটা আইনি ভিত্তির বা কাঠামোর মধ্যে পড়ছে না। এখন যেটা আমরা দেখলাম আর কি, যেটা ইসলামী ব্যাংক দখল বা ইসলামী ওই যে এস আলমের স্বার্থ রক্ষা সাবেক এই প্রেসিডেন্ট যে শাহাবুদ্দিন চুপ্পুর যে সংশ্লিষ্টতা, দেখানে একটা অভিযোগ মনে হয় ইতিমধ্যে দায়ের হয়েছে, বা এটা নিয়ে দুদকে তদন্তের নির্দেশ দিয়েছে, আমরা দেখছি আসলে। তো আপনার কাছে একটু যেতে চাই, নিশ্চয় আপনি এটা বলবেন, আপনি যেহেতু ইতিমধ্যে বলছেন তার অভিযোগটা কি করতে যাচ্ছেন আপনি। উনি রাষ্ট্র সর্বাধিনায়ক, এই সশস্ত্র বাহিনী তার অধীনে, যুদ্ধ ঘোষণা উনিই করবেন, পিএম করবেন না, সেনাপ্রধান না, উনিই করবেন, এবং ওনার অধীনস্থ এই যে আয়না ঘর, 1400 মানুষের মৃত্যুর দায় তিনি কিন্তু এড়াতে পারেননি সেই ক্ষেত্রে। এই অস্ত্র গোলাবারুদ সব জিম্মাদার সে, তার জিম্মাদারে, জি, যুদ্ধে এগুলি ব্যবহার হবে, কিন্তু ব্যবহার হচ্ছে অন্য জায়গায়। উনি একটা কথাও বলেন নাই, কোনো অনুরোধ উপদেশ কিছুই করেন নাই। একটা যদি অন্য কোনো কিছু হইতো আলাদা কথা, সুস্থ মানুষ এই কাজ করতে পারে না। কতটা মানে কতদিন ধরে এই কাজগুলি হয়েছে, কাদের মারছেন, কিভাবে হ্যান্ডেল করা হয়েছে, কিছুই উনি করেন নাই। তারপরে মনে করি ভাই, আমরা নিজ দেশের হয়ে পুরো দেশটা আমরা এক জাতির দেশ, যেটা পৃথিবীর কোথাও নাই। কোথাও এখানে মানে 99% বাঙালি, 1% আমাদের সংখ্যালঘু, যেটা আমাদের অলংকার। 99% দেশের বাঙালির দেশে এই ধরনের কর্মকাণ্ড ইতিহাসে নাই। আমরা একটু যদি দেখি, বাংলাদেশে 18 জন রাষ্ট্রপতি পর্যন্ত এসেছেন, তার মধ্যে মজার বিষয় হচ্ছে 12 জনই কিন্তু আপনি পূর্ণ মেয়াদ পালন করতে পারেননি, তার মধ্যে 5 জন কি আসলে পদত্যাগ করতে হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে 5 জনের মধ্যে একজন, আপনি নিশ্চয়ই জানেন, 1990 সালে 6 ডিসেম্বর পদত্যাগ করে হচ্ছে সাবেক রাষ্ট্রপতি প্রেসিডেন্ট এরশাদ সাহেব, এবং 12 ডিসেম্বরে তিনি কিন্তু গ্রেপ্তার হন। একজন গ্রেপ্তার হয়েছেন রাষ্ট্রপতি। তা আমরা প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর বেলায় কি আমরা তৃতীয় অনেক ঘটনা, অতীত ঘটনা আছে। কথা হইলো, আপনি যে লোক অলংকার বলতেছেন গরিব দেশে, এই অলংকার এখানে লাভটা কি? প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট করেন, নির্বাচিত এটা রাখলে এই জন্যই এত যে আপত্তিটা জানালেন, 12 জন গেছে, এই জন্যই গেছে। আমার খেয়াল খুশি মতো বানাইলাম, পছন্দ হলো না, তুমি বাদ ওরে বানাইলাম, এইটা তো আসলে ফাইলমি চলে না। দেখেন এই চুপ্পু সাহেব লন্ডনে গেছেন, গাড়ির বহর ভাড়া করে উনি ফুর্তি করছেন, চিকিৎসার জন্য গেছেন। আর কাদের টাকা? জনগণের টাকা। এই গরিব জনগণ নিজে ওষুধ কেনা পয়সা পায় না, আর এদের টাকায় উনি ফুর্তি করে আসলেন, বিশাল বহর নিয়ে গেছেন। এগুলি বন্ধ করা উচিত। জনাব শাহিদুল আজম, সংখ্যা নিয়ে আমাদের জুলাইয়ের শহীদদের সংখ্যা মাত্র 2 বছর, আমাদের এখনো যারা যুদ্ধ করেছে জুলাইয়ের পক্ষে ছিল তারাও জীবিত, যারা বিরোধী দলে ছিল, বিরোধী পক্ষে ছিল, তারাও কিন্তু এখনো আছে। এই 2 বছরের মধ্যে এখনো আমরা আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ওয়েবসাইটে 844 জন আমাদের এখন জুলাই শহীদের সংখ্যা। আসলে আপনি নিশ্চয়ই জানেন, আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা, জাতিসংঘ, তারা বলছে 1400+ মৃত্যুর সংখ্যা।
এই সময়ের মধ্যেই এখন বিতর্ক শুরু হয়েছে, এটার কি মানে আসলে আমরা সুরাওটা সঠিকভাবে সরকার চাইলে পারে কিনা আসলে? আচ্ছা, এখানে আমি বলবো যে এখানে সরকার বিরোধী দল সবার ব্যর্থতা কেন? কারণ আমরা ফাইট করছি জুলাই সনদ নিয়ে, আমরা ফাইট করছি আপনার জুলাইয়ে কার কত ক্রেডিট অবদান নিয়ে, কার কম বেশি। এই যে সাধারণ মানুষগুলো মারা গেল, তাদেরকে যে সম্মান দেয়া, ওখান থেকে সরে গিয়ে আমরা একটা রাজনৈতিক বলয়ের মধ্যে, রাজনৈতিক চক্রে আটকে গিয়েছি। জুলাইটা বাংলাদেশের ইতিহাসে বিশাল একটা ব্যাপার, একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, তাকে নামানো যাচ্ছিল না। আজকে যে আমরা এখানে কথা বলতে পারছি, আমি আমার শ্রদ্ধাভাজন আসিফ ভাই, আমরা কথা বলতে পারছি, আপনি কথা বলতে পারছেন, আমরা 24-এর আগে এভাবে কথা বলার আমাদের কারো সাহস ছিল না, আমাদের অনেক ভয় লাগতো, আমাদের যে কোনো কিছু করতে, আমরা বিএনপির অফিসে যেতাম ভয়ে ভয়ে যে এসবিআর ডিজিএফআই রা আমাদেরকে নজর রাখছে। তো এই জায়গাগুলোতে আমি মনে করি আমাদের প্রথমত সবার মানে নিজের কাছে স্বীকার করা দরকার যে আজকে আমরা এই পজিশনে প্রত্যেকে আছি জুলাইয়ের জন্য, এবং সেই জুলাইতে এক নাহিদ সাহেব বলেন, এক হাসনাত সাহেব বলেন, অবশ্যই তাদের অবদান আছে, কিন্তু সেই জায়গাটাতে কুক্ষিগত করার একটা সাধারণ মানুষ যাকে আমি চিনি না, সেই মানুষটার জন্য গিয়ে আমরা রাতের বেলা নামাজ পড়ে দোয়া করি না, আমরা সারাক্ষণ নিজেদের চিন্তায় আছি। কার কি ক্ষতি হয়েছে জুলাইয়ে, কার কি অবদান আছে, ওগুলোর আগে চিন্তা করা উচিত যে ভাই আমরা আজকে এই পজিশনে আছি জুলাইয়ের জন্য। এটা আমার মনে হয় কেউই করছেন না, এবং এটা আমার সর্বোপরি এটা আমার ব্যর্থতা, এটা আপনার ব্যর্থতা। মানে সরকারে এখন আপনারা আছেন, সেই দৃষ্টিকোণ থেকে আপনি এখন আপনি যদি আমাকে বলেন যে হ্যাঁ সরকারের ব্যাপারে, তো আমি আসবো যে অবশ্যই এই সংখ্যাগুলো ক্লিয়ার হওয়া দরকার, এবং সেই সাথে জুলাইয়ের মর্যাদাটাকে রক্ষা করার জন্য জুলাইয়ের পিছনে কারা সবথেকে বেশি পড়ে আছে এখন, এটা আমাদের চিন্তা করতে হবে। কালচারাল ফ্যাসিস্টরা, এবং কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন এখন পর্যন্ত হয় নাই। আপনি চিন্তা করেন ওরা যে ধরনের কথাবার্তা বলছে, এই ধরনের কথাবার্তার 10% যদি আওয়ামী লীগের সময় কেউ বলতো, জুলাই যোদ্ধাদের বা জুলাইয়ের মানুষের রক্তক্ষরণ হয় হৃদয়ে, এই ধরনের কথাগুলো শুনতে হচ্ছে এখন আমাদের। মানুষ একটা মন্ত্রীকে নিয়ে একটা কথা বললে তাকে জেলে নিয়ে বছরের পর বছর আটকে রাখা হয়েছে, বিনা বিচারে আয়নাঘরে রাখা হয়েছে, আর সেখানে এরা এখন ওপেন বসে বসে বিবৃতি দিচ্ছে, ফেসবুকে কথা বলছে, এদের এগেইনস্টে কিছু করা হচ্ছে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা নিয়ে অবশ্যই আমাদের কাজ করার সুযোগ আছে, এবং কালচারাল ফ্যাসিস্টের বিষয়টা নিয়ে আমি নিজে বলছি যে আমি নিজে একটু পড়াশোনা করছি যে এটা নিয়ে আসলে কি আইনের কোন ধারা এদেরকে, কারণ ডিজিটাল নিরাপত্তা আইনটা কিন্তু রিসেন্টলি একটু চেঞ্জ হয়েছে, এবং সেই আইনের আওতায় কিন্তু এখন আগের মতো অত স্ট্রং নেই। আগে কিন্তু একটা কিছু বললেই আমরা যেতে পারতাম তার এগেইনস্টে, যেটা খুব বেশি এই ফ্যাসিস্ট সরকার কাজে লাগিয়েছে, কিন্তু এখন কিন্তু আইনটাকে একটু স্ট্রিক্টনেসটা কমায় দেওয়াতে সুবিধা হয়েছে যে হ্যাঁ সাধারণ মানুষের হয়রানি কমেছে, কিন্তু এইসব কালচারাল ফ্যাসিস্টটা কিন্তু এই আইনের মারপ্যাচে বেরিয়ে হয়ে যাচ্ছে। এখন আমার একটা ডিফেমেশন মামলা করতে হলে আবার সেই পেনাল কোডে ফেরত যেতে হচ্ছে, যেটা আমি আগে খুব সুন্দর করে ডিজিটাল নিরাপত্তা আইনে করতে পারতাম। তো এই জায়গাগুলোতে তারা আবার সাধারণ মানুষের সুবিধা যেমন হচ্ছে, এই কালচারাল ফ্যাসিস্টটা এই জায়গাটাতে একটু সুবিধা পেয়েছে। হাসিনুর রহমান, আপনি এই বিতর্কটা নিয়ে আসলে আমরা দেখেছি স্বাধীনতা 55 বছর পরেও একটা বিতর্ককে তৈরি করে রেখেছে বলবো আমি। যখনই যে সরকার ক্ষমতায় আসে তার মতো করে একটা ইতিহাস তৈরি করে, স্বাধীনতার যুদ্ধের মতো ইতিহাসটাকে। ঠিক আমরা কি একই কায়দায় পড়ে যাচ্ছি কিনা সেই জুলাইয়ের সংখ্যা বিতর্ক, জুলাই শহীদদের বিতর্ক নিয়ে? আসলে জুলাই শহীদের ব্যাপারে আমি গত 2 দিন আগে দেখলাম এক ভদ্রমহিলা বলতেছে আমার স্বামীটার আমি আনতে পারলাম না, সে হাসপাতালে নিয়ে গেল মেডিকেল কলেজে, তাকে দেয় নাই লাশটা, ডিএনএ টেস্ট পর্যন্ত দিয়ে এসেছে, তার সেই তার সন্তানকে পায় না। আমার লাশ কত ফেলে দেওয়া হয়েছে, লাশের নাম্বার নাই, কোন জায়গায় ছিলাম আমরা, কত লাশ যে মিসিং। এখন এটা দুঃখজনক, আমরা কোন জায়গায় ছিলাম রে ভাই, কোথায় আইছি, আমরা কথা বলতেছি। মানে আপনার বক্তব্য কি যে জুলাইয়ের প্রতিষ্ঠিত সরকার এখন, তো এই জুলাইয়ের প্রতিষ্ঠিত সরকার তো পিছনে অনেক, শুরুতে ডক্টর ইউনূস ভুল করে ফেলছেন, উনি ভুল করেছেন, ওনার ভুলের জন্য এই সমস্যাগুলি হয়েছে। এখন তো জনগণের সরকার প্রতিষ্ঠিত, উনি যদি প্রথমে যে আর্মিকে দিয়ে দিতেন তোমরা রেসপন্সিবল টেক কেয়ার করো, একদম মাথা, আপনি অবাক হবেন একটা রিকশাওয়ালা একটা ছেলেকে আনতে দেয়, গুলি হয়, এখানে লাগে দায় আপনি আমি কেউই কিন্তু আমরা না বলি রিকশাওয়ালাটা শুয়ে আছে, এখানে তো গন্ধ বেরোচ্ছে, বউটা পায়ের কাছে, বাচ্চাটা নিচে খেলতেছে, হাড়ি পাতিল নিয়ে চলে আসে, বস্তি থেকে চলে আসে। এখন একজনে খাবার দেয়, 3 জনে কেমনে খায় বলুন তো? মানবতা কোন জায়গায় গেছে? এই লোকটা আমার জন্য কাজ করছে, এটা ডক্টর ইউনূসও বুঝেন নাই, আর আমাদের সমস্যা এখানে হয়েছে, আলী রিয়া সাহেব এসে আবল তাবল কাজ করছে, যার জন্য এত সমস্যা। তো আমি মনে করি আমাদের উচিত সঠিক মানে এখন করণীয় কি, এই সংখ্যাটা বিতর্কটাকে সমাধান মানে কি করণীয় আসলে? আপনি শরৎদি উদ্যানে বলেন, যারা হারিয়ে গেছেন নাম আসে না, আপনারা সবাই আসেন শরৎদি উদ্যানে এই তারিখে,
তারপর ভেরিফাই করেন। ছাত্ররা ডাকেন, মেসেজ আছে, ভলান্টিয়ার নেন, সমস্ত সমাধান হয়ে যাবে 3 দিনে। আমরা খিচুড়ি একেবারে শেষ পর্যায়ে আছি। জনাব শাহিদুল আজম, 10 সেকেন্ডে যদি একটু বলেন, আমরা যে প্রতিশ্রুতি থেকে বাস্তবতা, আমাদের আজকের যে আমাদের বিষয়টি আমরা নির্ধারণ করেছি, আমরা চেয়েছি গত 17 বছরে যে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা লিপ্ত ছিলাম, প্রত্যাশা ছিল এই একেবারেই কোমলমতি শিশুদের জবাবদিহিতার একটা জায়গা, আমরা কি সেই সরকার প্রতিষ্ঠা করতে পেরেছি কিনা বা সেই পথে হাঁটছি কিনা, যদি ছোট্ট না, করে আমি একটু। খুব স্পষ্টভাবে বলতে চাই যে সরকারের সদিচ্ছা আছে, সরকারের একটু সময় প্রয়োজন, এবং সরকারের আপনি যদি এখন দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর, আপনি যদি তার পোলাইটনেস এবং হাম্বলনেস দেখেন, তার অমায়িক ভাবটা দেখেন, সেটাই প্রমাণ করে যে পূর্ববর্তী সরকার প্রধান তার যে অহমিকা ছিল, তার থেকেই বোঝা যায় যে উনি দেশের জন্য ভালো কিছু করতে চান। আপনি যদি বলেন যে ওভারঅল হ্যাঁ, এখনো অনেক সুযোগ আছে আমাদেরকে ক্রিটিসাইজ করার, এবং সেগুলো আমরা মেনে নিচ্ছি। আগের সরকারের সময় আপনারা ক্রিটিসাইজ করতে পারতেন না, আমরা ক্রিটিসাইজ করতে পারতাম না, এখন আমাদের ক্রিটিসাইজ করা হয়, এবং এখন আমরা খুব সুন্দরভাবে এবং একটা জবাবদিহিতার জায়গা, ভুল ত্রুটিগুলো হচ্ছে, সেটা সংসদে হচ্ছে, সেটা বাইরে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। অতএব আমি মনে করি যে বর্তমান সরকার তার লক্ষ্যে পৌঁছাতে অনেক দূর, কিন্তু তারা শুরু করেছেন, স্টেপস নিচ্ছে। আপনি কি মনে করছেন? আমি মনে করি একটু সময় দিতে হবে। জি, কারণ এখনো তো আমরা আওয়ামী খুলতে বেরোতে পারিনি, বেরতে পারিনি, আপা আসবে ডিসেম্বরে, সব জায়গায় আছে। এই ডিসেম্বরের পর বোঝা যাবে আসলে কোন জি, জি, ডিসেম্বর, জি। তারপর ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। জি, ধন্যবাদ জানাচ্ছি। দর্শক দেখছিলেন প্রতিশ্রুতি থেকে বাস্তবতা, দুজন অতিথি আমাদের কথা বলছেন বাস্তবতার নিরিখে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জনাব হাসিনুর রহমান, বীর প্রতীক আহ্বায়ক বাংলাদেশ আজাদ পার্টি, কথা বলছিলেন ব্যারিস্টার শাহিদুল আজম, মহাসচিব জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান হীরা। গণতন্ত্রের প্রতিশ্রুতি শুধু নির্বাচনে ভাষণ নয়, এটি জনগণের একটি জবাবদিহিতার অঙ্গীকার। বাস্তবতার মূল্যায়ন হওয়া উচিত তথ্য প্রমাণ ন্যায্য বিশ্লেষণের ভিত্তিতে। প্রশংসা বা সমালোচনা দুটোই যেন হয় যুক্তি নির্ভর, কারণ একটি সরকারের সফলতা শেষ পর্যন্ত পরিমাপ হয় জনগণের জীবনের দৃশ্যমান পরিবর্তনের মাধ্যমে। সেই প্রত্যাশা নিয়ে আজকের আলোচনা শেষ করছি। দর্শক, আগামী দিনে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।